দিয়ে গাড়ি যাচ্ছে আমাদের লালকেল্লা। এখন বাজে 6:50 ঘড়ির কাটা। 6:50 আমাদের ট্রেন 2123 বারবিএল এক্সপ্রেস আমাদের হাওড়া স্টেশন থেকে ছাড়লো। 110 কিলোমিটার বেগে যাচ্ছে। দেখুন ট্রেনটার স্পিডটা দেখুন, খালি 110 কিলোমিটার যাচ্ছি যমুনার উপর দিয়ে। আপনারা দেখেছেন প্রয়াগরাজে যমুনার উপর দিয়ে গেছি, সেখানে যমুনার নীরবতা আর স্বচ্ছতা দেখেছেন। আর এখানে নীরবতা দেখুন, এখানে যমুনা লেগে যাচ্ছে, বাস লাইন আছে আর নিচ দিয়ে নদী আর উপর দিয়ে ট্রেন লাইন আর সামনে এলাহাবাদ স্টেশন। অ্যাকচুয়াল টাইমের থেকে আমরা প্রায় আধা ঘন্টা আগে কিন্তু এসে পৌঁছেছি দিল্লিতে। আর ঢোকার টাইম ছিল 3:25। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওর ডেসক্রিপশানে হয়তো দেখে বুঝতে পেরেছেন আমরা কোথায় এসেছি। আমরা এখন যাচ্ছি জম্মু কাশ্মীর সেই বিখ্যাত অমরনাথ টেম্পল। আর আমাদের যাত্রা শুরু হচ্ছে এই বেলদা স্টেশন থেকে 18034 ইস্ট কোস্ট এক্সপ্রেসে, যেটা হায়দ্রাবাদ থেকে শালিমার যাবে। আমরা এই বেলদা থেকে 3 ঘন্টার ব্যবধানে যাব। তো সেখান থেকে যাব হাওড়া থেকে আমাদের 6:50 ট্রেন আছে, ওটা ধরে আমরা যাব দিল্লি। আর দিল্লি থেকে সেখান থেকে রাতে আবার ট্রেন ধরে আমরা যাচ্ছি জম্মু কাশ্মীর। ওটা জম্মু তাওয়াই। এখন এই যে বাসে বেরিয়ে যাচ্ছে ওটা হাওড়া থেকে পুরী ধৌলি এক্সপ্রেস। এটা পুরী শালিমার, সরি এটা হাওড়া থেকে না শালিমার থেকে ডিব্রুগড় এক্সপ্রেস। এই ডিব্রুগড় এক্সপ্রেস চলে গেল। আমাদের ট্রেন এখনও 18064 ইস্ট কোস্ট এক্সপ্রেস এখন এসে পৌঁছায়নি। কিন্তু বাইরের মেঘের অবস্থাটা দেখুন, এত বড় মেঘ, হয়তো কিছুক্ষণের মধ্যে মেঘটাও চলে আসে। প্রায় 1.5 ঘন্টার মতন লেট। ওয়ান 18046 ইস্ট কোস্ট এক্সপ্রেস, যেটা হায়দ্রাবাদ থেকে শালিমার যাবে, সেটা দেখুন এসে গেছে আমাদের। আমরা জেনারেলে উঠবো। 18046 এই ইস্ট কোস্ট এক্সপ্রেসটি নির্ধারিত টাইমের থেকে প্রায় কিন্তু 2 ঘন্টা লেটে কিন্তু আমাদের এই বেলদা স্টেশনে এসেছিল। 2:35 বেলদা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর এই স্টেশনটির এই ট্রেনটির নেক্সট স্টপেজ হচ্ছে খড়গপুর এবং তারপরে হচ্ছে সাঁতরাগাছি এবং তারপরে 2:40 শালিমার। কিন্তু ট্রেনটিতে দুটো মাত্র জেনারেল কামরা থাকার জন্য কিন্তু প্রচুর ভিড় হয়। আমরা অনেক কষ্টে কিন্তু সিটটি পেয়েছিলাম, প্রায় খড়গপুরের কাছে গিয়ে কিন্তু সিটটি পেয়েছিলাম, তার আগে কিন্তু সিটটি পাইনি। আর এই ট্রেনটি কিন্তু প্রায় কিন্তু লেট করে, আমাদের কোনো হাতে কিছু ট্রেন না থাকার জন্য কিন্তু আমাদের বাধ্য হয়ে কিন্তু এই ট্রেনটিতে উঠতে হয়েছিল। প্রায় যেটি আজকে কিন্তু প্রায় 2 ঘন্টা লেটে কিন্তু যাচ্ছিল। আপনারা যারা হায়দ্রাবাদ যাওয়ার জন্য প্ল্যান করছেন তারা কিন্তু এই ট্রেনটিকে বেছে নিতে পারেন। কিন্তু যদি আরও আমার কাছে যদি আপনারা কিছু জানতে চান তাহলে আমি বলবো যে আপনারা যদি কোনো আর ভালো ট্রেনের অপশান পান তাহলে অবশ্যই কিন্তু এই ট্রেনটিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এই ট্রেনটি কিন্তু প্রচুরই লেট করে। নির্ধারিত টাইমের থেকে প্রায় প্রতিদিনই কিন্তু 2-1 ঘন্টা লেটে কিন্তু এই ট্রেনটি যায়, কোনোদিনও কিন্তু সঠিক টাইমে কিন্তু এই ট্রেনটি যায় না। আর প্রচুর ভিড় হয়, অনেক লোকাল জায়গায় কিন্তু এটি স্টপেজ দেয়, তার জন্য কিন্তু প্রচুর ভিড় হয়। অনেক শেষে অনেক কষ্টে নেমে পড়লাম সাঁতরাগাছি স্টেশনে ঢোকার আগে। এখনও সাঁতরাগাছি ঢোকার স্টেশনে 5 মিনিট আগে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে থাকার জন্য নেমে পড়লাম। আমরা বেলদা থেকে ওঠার পরে খড়গপুর কাছে যদিও পেয়ে গেছিলাম সিট। প্রচুর লেট, 2 ঘন্টা লেট। ট্রেন থেকে নেমে পড়লাম আর ট্রেন ছাড়া শুরু করে গেল। এখানেই বেশি দূর হাঁটতে হলো না, এই 5 মিনিট মতো। একটা ট্রেন 2 ঘন্টা লেট, ভাবা যায়। এখানে এই ট্রেনটির সঙ্গে আর আমাদের সঙ্গে যে অবাক যে কাণ্ডটি হয়েছিল না, সেটা হচ্ছে এই ট্রেনটি কিন্তু সাঁতরাগাছি স্টেশনে কিন্তু পুরোপুরিভাবে ঢোকেনি, তার আগে কিন্তু দাঁড়িয়ে পড়েছিল এবং সাঁতরাগাছি স্টেশনে আর কিন্তু স্টপেজ দেয়নি, তার জন্য কিন্তু অনেক প্যাসেঞ্জার কিন্তু নামতে পারেনি সাঁতরাগাছিতে, ওরা একদম ডাইরেক্ট শালিমার পর্যন্ত চলে গেছে। অনেক কষ্টে অনেক শেষে আবার একটি লোকাল ট্রেন ধরে আমরা সাঁতরাগাছি থেকে হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। আর পৌঁছে দেখি বিশাল বড় একটি লম্বা নামের লিস্ট, এখানে ওয়েটিং লিস্টের নামগুলি দেওয়া আছে। আমরা
6:14-তে পৌঁছে গেছি। নির্ধারিত টাইমের থেকে প্রায় আধা ঘন্টা 45 মিনিট আগে আমরা পৌঁছে গেছি। এই যে দেখুন ট্রেনটা আসছে 12323 হাওড়া বার্মিল এক্সপ্রেস, যেটা আমরা যাব দিল্লি। এটা এই আসছে। আর আরেকটা ঘটনা যেটা আমাদের সঙ্গে ঘটে গেছে, চলুন আমি ট্রেনে উঠে আপনাকে বলছি। আমাদের হচ্ছে S4, চলুন S4 এখনো আসেনি। এই পিছনে S4, এটা S5-এ দাঁড়িয়ে আছি। ব্যাপক ক্লিন আছে বেগুটা, এই আমার আপারে আছে। দেখলেন কত সুন্দর, এবারে বাথরুমটা দেখুন কত সুন্দর, ক্লিন। এসি কোচ না হলেও স্লিপার কোচ হলেও বাথরুমটা খুবই সুন্দর। এই দেখুন বেশ বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সব কিছু বেশ পরিচ্ছন্ন। এসি কোচের মতনও কিন্তু বেশ পরিচ্ছন্ন। ফ্ল্যাশ আছে, কাজ করছে, ফ্ল্যাশও ঠিকঠাক কাজ করছে। হ্যাঁ ঠিক আছে, ওকে, বেশ নিট অ্যান্ড ক্লিন। ঠিক আর 10 মিনিটের পরে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেবে। এখন বাজে 6:40, মানে ঠিক আর 10 মিনিটের পরে 6:50 কিন্তু একদম টাইমে কিন্তু এই ট্রেনটি প্রতিবারই ছাড়ে। আশা করছি আজকেও ছাড়বে। আর আজকে আসার সময় যে ইনসিডেন্টটি হলো না, মারাত্মক ইনসিডেন্ট। আমরা দেখেছিলাম সাঁতরাগাছি স্টেশনের ট্রেনটি একটু আগে দাঁড়িয়েছিল, আমি নেমে পড়লাম। আর আমার সঙ্গে যে যাচ্ছে যারা বন্ধু আমার দুজন, ওরা কিন্তু নামতে পারে, ওরা ভেবেছে স্টেশনে এলে নামবে, কিন্তু ট্রেনটি স্টেশনে না দাঁড়িয়ে সোজা একদম শালিমার নিয়ে চলে গেছে। তাহলে ভাবুন কী প্রবলেম। ওরা আবার শালিমার থেকে রিক্সে করে এলো, না অটো রিক্সে করে এলো, কী প্রবলেম। যাই হোক, সব ঠিকঠাক আছে, আমরা টাইমে পৌঁছে যেতে পেরেছি। আর ট্রেনে এখন প্রচুর লেট, তাই আপনাদেরকে জানাবো, আপনারা যারা আসছেন এখানে দূরত্ব যাবেন, নিউ দিল্লি কিংবা জম্মু তাওয়াই, যে কোনো ট্রেনে যান, আপনারা অবশ্যই কিন্তু সাথে টাইম নিয়ে আসবেন, তাহলে কিন্তু খুব প্রবলেমে পড়ে যাবেন। এখন যা ট্রেনের সমস্যা না, প্রচুর সমস্যা। একে তো ট্রেন কখন কী হয় ঠিক নেই, তার উপর যা সমস্যা, সবই ভাগ্য। চলুন দেখা হচ্ছে ট্রেনে। আর আমাদের স্টেশনের ট্রেনটি ও নেক্সট স্টেশন হচ্ছে 199 কিলোমিটার বাদে। এই যে সামনে দেখছেন, এখন একটু অন্ধকার হয়ে গেছে, এটা হচ্ছে ওই হাওড়া ব্রিজ। এই আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে, হাওড়া ব্রিজ, আর তার সঙ্গে ট্রেনটি দাঁড়িয়ে আছে। খুব অপরূপ লাগছে, সুন্দর দৃশ্য। এই যে ট্রেনগুলি যাচ্ছে, এখন সেভাবে জাম নেই বা। এখন বাজে 6:50 ঘড়ির কাছে। 6:50 আমাদের ট্রেন 2123 বার্মিল এক্সপ্রেস আমাদের এই হাওড়া স্টেশন থেকে ছাড়লো। হাওড়া স্টেশন থেকে ছেড়ে আমাদের ট্রেনটি এখন গন্তব্যস্থল হচ্ছে নেক্সট আসানসোল, যেটি 200 কিলোমিটার ব্যবধানে। কন্টিনিউ কিন্তু 200 কিলোমিটারের ট্রেনটি কিন্তু আমাদের এখানে চলবে। কারণ এই 200 কিলোমিটার চলার পরে কিন্তু তারপরে স্টেশন হচ্ছে ধানবাদ, যেটা 50 কিলোমিটার ব্যবধান। তাই অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা দেখার পরে কেমন লাগবেন কমেন্ট অবশ্যই জানাবেন। আর অবশ্যই ভিডিওটি শেষে যেটা আপনাদের সাসপেন্স থাকবে, ওই অমরনাথ ধোয়া, অবশ্যই ওইখানে আপনাদের নিয়ে যাবে। চলুন যাওয়া যায়। বাইরে ট্রেন চলছে প্রবল বেগে। আর এখন বাজে 7:30 মতো। সারাদিন সেভাবে কিছু খাওয়া হয়নি, এবারে খাওয়াটা সেরে নিই, রাতের খাবারটা। আর নেক্সট আছে 9টার সময় আমরা আসানসোলকে পৌঁছাবো। ওই স্টেশনটাও আপনাদের কিছু দেখাবো। আর আমার নিচে আমার বন্ধুরা, তাদেরও খাওয়া চলছে। এই যে তাদের খাওয়া চলছে এখন। আর আমার এখন সিট পড়েছে ওপরবার। এত স্পিডে চলছে গাড়ি, নাড়িয়ে দিচ্ছে পুরো, ভালো স্পিডে যাচ্ছে, মনে হচ্ছে পুরো টাইমে পৌঁছাবে গাড়িটা। হাওড়া থেকে ছেড়ে আসার পরে আসানসোলের দিকে আমাদের ট্রেন এখন বর্তমান 110 কিলোমিটার বেগে যাচ্ছে। দেখুন ট্রেনটার স্পিডটা দেখুন, খালি 110 কিলোমিটার বেগে ট্রেন এখন ছড়ে চলেছে আমাদের ট্রেনটি। বর্তমান আমাদের কাছে যে স্টেশনটা আছে ওই পানাগড়। এখানে এলে কিন্তু আপনি অনেক টুরিস্ট স্পট পেয়ে যাবেন, যদি আপনি পানাগড়ের একদিনে প্ল্যান করে থাকেন।
এখন আমরা বর্তমান পানাগড় স্টেশনটি অতিক্রম করব। দেখুন, এই পানাগড়টা হচ্ছে মূলত এক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেখানে মিলিটারিদের অনেক ক্যাম্প আছে, মিলিটারি ট্রেনিংও এখানে হয়ে থাকে, অনেক কিছু হয়ে থাকে এখানে। ভালো ভালো করার স্থানও আছে। আর মিলিটারিতে আপনি যদি বিভিন্ন ট্রেনিং দেখতে চান বা এয়ারফোর্সের, এখানে কিন্তু আসতে পারেন। ওখানে কিন্তু আর্মির বিভিন্ন রকমের ট্রেনিং হয়ে থাকে। এই পানাগড় স্টেশন অতিক্রম করছে। স্টেশনে আমাদের কিন্তু হল্ট নেই, আমাদের ডাইরেক্ট আসানসোলে আমাদের ট্রেনটি থামবে। এটাও কিন্তু বেশ বড় স্টেশন। এই ট্রেনটি আমাদের খুব কম স্টপেজ, তার জন্য এখানে কিন্তু থামবে না। আপনারা চাইলে একদিন এক সুন্দর প্ল্যানিং কিন্তু করতে পারেন এই পানাগড়ে। আমরা যে স্টেশন অতিক্রম করবো ওটা হচ্ছে ভারতের যে বৃহত্তম শিল্পকেন্দ্রগুলি হচ্ছে তার মধ্যে এক অন্যতম। আর পশ্চিমবঙ্গের একটা বড়, সব থেকে বড় শিল্পকেন্দ্র যেখানে আমাদের দুর্গাপুর অঞ্চল স্টেশনের মধ্যে আমরা এখন যাচ্ছি। এখানে যদি আমাদের থামবে না, আমরা চাইলে একবার দুর্গাপুরে এসে বিয়ে করতে পারি। জার্নি যদি এমন হয় না, দিল একদম খুশ হয়ে যায়, দিল খুশ করা জার্নি। এখন যেখানে এসে পৌঁছেছি ওটা হচ্ছে ওই কালো হীরার দেশ আসানসোল, এটা ব্ল্যাক ডায়মন্ডের দেশ বলা হয়। এখানে এসে এখানে স্টপেজ হচ্ছে 5 মিনিট। 5 মিনিট এখানে আমাদের দাঁড়াবে আসানসোলে, এরপরে কিন্তু ধানবাদ। এখানে নেমে যেটা করতে হলো, এই যে জল ভরতে এলাম। আর এতক্ষণ জাস্ট ট্রেনটি আসছিল না মারাত্মক স্পিডে, আসানসোল পর্যন্ত আমাদের জার্নিটা খুব সুন্দর হয়েছে। আর এখানে এসে জলটা দেখি ভরা যায় কিনা। বেশি টাইম নেই, ট্রেনটা ছেড়ে দেবে আর 5 মিনিট, অলরেডি 3 মিনিট হয়ে গেছে। দেখে 2 মিনিটের মধ্যে জলটা ভরতে পারি কিনা। কষ্টে জলটা ভরা হলো। যাই হোক, জলটা আর কিনতে হবে না, বাঙালি তো সব বিষয়ে পয়সায়। যাদের আপনাদের ট্রেন সম্পর্কে খুব খারাপ ধারণা, যে ট্রেন বারবার লেটে, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই একবার হলেও এই ট্রেনে আসুন আর দেখুন এই স্পিডটা, টাইমিংসটা। আসানসোলে অ্যাডভান্স 5 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে। ট্রেনটি এখন ছেড়ে যাচ্ছে আসানসোল থেকে, এবং নেক্সট যেখানে গিয়ে পৌঁছাবে ওটা হচ্ছে ধানবাদ। হঠাৎ করে এখানে এসে আমাদের ট্রেনটি দাঁড়িয়ে গেল সীতারামপুর জাংশনে। যদি এখানে স্টপেজ নেই, হয়তো ট্রেনে কিছু ফল্ট হয়েছে, দাঁড়িয়ে গেল। আশা করি বেশিক্ষণ থাকবে, দাঁড়াবে না। কিছুক্ষণ দাঁড়ানোর পর ছেড়ে দিল ট্রেনটি। এখন বাজে 10টার মতো হবে, মানে 10টা 5। এখন বাজে 10টা 5। এখন ট্রেন ধানবাদের কাছাকাছি 10টা 37 থেকে ধানবাদে পৌঁছাবে। আর সারাদিন যা ঘোরাঘুরি গেছে না, এই খড়গপুর থেকে, বেলদা থেকে খড়গপুর, খড়গপুর থেকে ট্রেন ধরে আসা এখানে, আর যা ভিড় ছিল ট্রেনটা। আর সব থেকে বড়ো হচ্ছে 2.5 ঘন্টা নেই, আবার সাঁতরাগাছিতে এসে ট্রেন চেঞ্জ করে আসা, তার জন্য খুবই ধকল গেছে। আজ তাদেরকে ঘুমিয়ে পড়লাম, কাল সকাল সকাল উঠতে হবে এবং দেখা হবে আপনার সঙ্গে কাল সকালে। অবশ্যই আর ভিডিওটি আমার শেষ পর্যন্ত দেখবেন। আর ঘুমাতে যাওয়ার আগে আরেকবার বলছি, যার জন্য আসা, যার জন্য আমাদের যাওয়া, অবশ্যই অমরনাথ অর্থাৎ জয় বাবা বরখানিজির জয়, জয় বাবা অমরনাথজির জয়। গুড নাইট, দেখা হচ্ছে কাল সকাল। গুড মর্নিং সকলকে। এখন বাজে 5টা 30। আমরা ঘুরতে থেকে গেছি, ঘুরতে থেকেই যখন দেখলাম, দেখুন সাইডে পাহাড়, আর আমাদের ট্রেন ছুটে চলেছে পাহাড়ের মধ্যে দিয়ে। অর্থাৎ জায়গাটি হচ্ছে ওই প্রয়াগরাজের কাছাকাছি। দীনদয়াল উপাধ্যায় জাংশন পেরিয়ে আমাদের ট্রেনটি এখন দেখছি প্রয়াগরাজ ঢুকছে। যদিও প্রয়াগরাজ ঢুকতে আরও ঘন্টাখানেক বাকি আছে। কালকের ঘুমানোর পরে আর কিছু হোশ নেই, এত ঘুম, এই ঘুম ভাঙবে। দুর্দান্ত ঘুম হয়েছে। আর ট্রেনে যা গতি, তার সঙ্গে যা মধুর আওয়াজ, দুটো মিলেমিশে জায়গাটা।
সুন্দর। এখনো আমাদের ট্রেন প্রায় 1000 কিলোমিটার অতিক্রম করেছে, তাও কিন্তু ট্রেনের গতি কিন্তু কোনোমতে কিন্তু কমেনি, একই 110 120। আর কালকে রাতে যা চলছিল না, ঘোলা পার গতিতে ট্রেন চলছে। এখন বাইরে এখানে সৌন্দর্যটা বিউটিফুল সুন্দর। এই যে পাহাড়, আমাদের ট্রেন, আর গতি এখনো কিন্তু গতি প্রায় 100 কাছাকাছি আছে। আর পুরো টাইমিং মেনটেন করে চলছি। আশা করছি আমরা দিল্লি একদম টাইমিং করে যেতে পারি। আর সামনে যেটা আসছে যমুনা নদী, আপনাকে যমুনা নদী দেখাচ্ছি। আমরা যদি কোনোদিন ত্রিবেণী সংগ্রাম করতে চান, গঙ্গা যমুনা সরস্বতী, অবশ্যই এখানে কিন্তু আসবো। এবারে যেটা বলছি এটা ওই যমুনা নদী, এই প্রয়াগরাজের আগে যেটা পড়ে যমুনা নদী, এখানে কিন্তু ওপর দিয়ে ট্রেন লাইন এবং মাছ দিয়ে হচ্ছে বাস লাইন। আর যে নদীটি দেখুন, আপনি একদিনের ট্রিপে এখানে যদি প্রয়াগরাজ আসতে পারেন, এখানে কিন্তু এলে পুরো প্রয়াগরাজের ট্রিপটি করতে পারবেন। গঙ্গা যমুনা ওই 3টি নদীর মিলনস্থল এটা দেখতে পেয়ে যাবেন। সুন্দর দৃশ্য। এই ব্রিজটা যে দেখছেন, ব্রিজটা নিচ দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে, বাস লাইন আছে, আর নিচ দিয়ে নদী, আর উপর দিয়ে ট্রেন লাইন, আর সামনে এই এলাহাবাদ স্টেশন। খুব স্লো যাচ্ছে, এইটা ঘেরার জন্য গাড়িগুলো দেখা যাচ্ছে না, নিচ দিয়ে কিন্তু গাড়ি যায়। এই যে নিচে দেওয়া আছে, নিচ দিয়ে গাড়িগুলো যায়। সবাই পূর্ণ স্নান করছে। এই যে বোটগুলো দেখা যাচ্ছে, ওটাই করে কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী মিলনস্থল, এখান থেকে কিন্তু যাওয়া যায়। উত্তরপ্রদেশের এক ঐতিহ্যপূর্ণ জায়গায়, উত্তরপ্রদেশের ঐতিহ্যপূর্ণ জায়গা দিয়ে আমরা আবার কোনোদিন আপনাদেরকে নিয়ে আসবো। এবং আজ যাওয়া যাক বোম্বলে বলে বা অপর খালি প্রয়াগরাজ স্টেশনে ঢুকছে গাড়ি। গাড়ি ঢুকছে আমাদের প্রয়াগরাজ জাংশন। নির্ধারিত টাইমের থেকে 10 মিনিট লেটে কিন্তু আমাদের গাড়ি এখানে ঢুকছে। 2 ঘন্টা টাইমে ছিল, এখন কিছু সময়ের জন্য লেটে চলছে। আশা করি লেটটি অটোমেটিক পূরণ হয়ে যাবে। প্রয়াগরাজ জংশনে এসে পৌঁছেছি। এখন এটা এলাহাবাদ নাম ছিল আগে, পরে প্রয়াগরাজ হয়ে গেছে। এখানে কিন্তু পেয়ারা বিখ্যাত, এলাহাবাদের পেয়ারা। প্রায় 12 ঘন্টা জার্নির পর কিন্তু এখানে এসে পৌঁছালাম। এরপরে আমাদের নেক্সট হচ্ছে কানপুর, আর তারপরে দিল্লি। আর মাত্র 2টো স্টেশন আছে, আর কোনো স্টেশন নেই। এখানে হোল্ড টাইম 10 মিনিট। 10 মিনিট এখানে দাঁড়াবে, 10 মিনিটের পর কিন্তু চলে যাবে। চলুন কানপুরে গিয়ে দেখা হচ্ছে। এই ট্রেনটির আমাদের যে বিশেষত্ব হচ্ছে, এটা হচ্ছে প্রয়াগরাজ ছেড়ে কিন্তু ডাইরেক্ট গিয়ে কিন্তু কানপুরে দাঁড়ায়, আর কানপুর থেকে একদম ডাইরেক্ট দিল্লি। এটা কিন্তু স্টপেজ খুব কম থাকার জন্য কিন্তু ভিড়ভাড়টা খুব কমই হয়, আর গাড়ি কিন্তু পুরো টাইম মতোই কিন্তু যায়। এখন এসছি কানপুর জাংশনে, এখানে ট্রেন দাঁড়িয়েছে। এটাই কিন্তু আমাদের লাস্ট বলতে গেলে, এরপরে কিন্তু আর নেই। এরপর একদম ডাইরেক্ট দিল্লিতে গিয়ে দাঁড়াবে। কানপুরের পরে পুরো ডাইরেক্ট 3:30-এর সময়। এখনো কিন্তু এখানে অন টাইম আছে। টাইমিংসটা দেখুন, এখানে প্রায় 5 থেকে 10 মিনিট হোল্ড টাইম। তাড়াতাড়ি এসে গেছে, দাঁড়াতে পারে কিছুক্ষণ হয়তো। পাওয়া যায় এরকম টাইমে যাচ্ছে ট্রেন। আবার দিল্লি কেন, যেখানে প্রতি ট্রেন লেট, সেখানে এটা অন টাইম। এই সাইডে স্টেশনটি দেখাচ্ছে, এই যে
এই সাইডে হচ্ছে কিন্তু এই টিকিট কাউন্টারটি কানপুর। আপনি যদি কানপুর আসতে চান এই সাইডে কিন্তু আপনি টিকিট কাউন্টার পেয়ে যাবেন। মানে টুরিস্ট স্পট অনেক কিছু পেয়ে যাবেন কানপুরে। আর যেটা আমরা ফেলে এলাম আহমেদাবাদ অর্থাৎ প্রয়াগরাজে গিয়েও আপনি অনেক টুরিস্ট স্পট পেয়ে যাবেন, অনেক বেশ ভালো ভালো। আপনি একদিনে কিন্তু ঘুরে এলেন প্রয়াগরাজ কানপুর এগুলো করে নিতে পারেন। পরে আমাদের নেক্সট ব্লগ আসবে এই প্রয়াগরাজ কানপুর নিয়ে, অবশ্যই থাকবে। এই ট্রেনটার বিশেষত্ব হলো এরপরে কিন্তু একদম গিয়ে দাঁড়াবে দিল্লিতে, এটা খুব কমই পাওয়া যায়। আর ট্রেনটি যাবে পুরো লাল কেল্লার সাইড দিয়ে। আর এখানে দেখুন ট্রেনটি জল শেষ হয়ে গেছিলো, এখন এখানে জল লাগানো চলছে। কানপুরে এসে কিন্তু ট্রেনের জল গুলো ভরে, ট্রেনের জলের এগুলো থাকা যায়। দেখুন ট্রেন একদম ফুল স্পিডে আমাদের দিল্লি স্টেশনের দিকে যাচ্ছে কানপুর থেকে ছেড়ে আসার পরে। মানে একদম এখনো লেট নেই। আর এক্ষুনি আপনারা দেখতে পাবেন আমাদের সঙ্গে পাস করবে হাওড়া মুম্বাই মেল। যদিও জানি না মুম্বাই মেল থেকে এই পাশে এইভাবে এই লাইনে ডাইভার্ট করছে কেন জানি না। ওয়েট করুন। এখন পাস করবে বারাণসী থেকে দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত বেরিয়ে যাচ্ছে। কানপুর থেকে ছেড়ে আসার পরে এই যে একটা জায়গায় সিগন্যালেই দাঁড়িয়েছিল, দেখলেন ট্রেনটা বন্দে ভারত ক্রস করলো আমাদের। তারপরে গেলে দেখুন পুরো দিল্লি পর্যন্ত এবং ভুট্টা চাষের ক্ষেত দেখতে পারবেন। দেখছেন এই যে ভুট্টা চাষ হয়েছে, পুরো দেখুন ভুট্টা চাষ। এদিকে দিল্লির এই অঞ্চলের দিকে কিন্তু ভুট্টা চাষ বেশি হয়, এদিকে এলে কিন্তু ভুট্টা চাষ অনেক বেশি দেখতে পাবেন। এখন আমরা ঢুকছি দিল্লির গাজিয়াবাদে। দেখুন সাইড দিয়ে কিন্তু মেট্রো চলে গেছে, এই যে লাইনটা গেছে এটা হচ্ছে মেট্রো। আর আমাদের কিন্তু এখানে স্টেশন নেই, এই মেট্রো সাইড দিয়ে কিন্তু আমাদের ট্রেনটি ছুটে যাবে ওল্ড দিল্লির উদ্দেশ্যে। পাস করবে লখনৌ দিল্লি আগরকটি এক্সপ্রেস। নিউ দিল্লি আগ্রা ক্যান্টিন, নিউ দিল্লি আগ্রা। লখনৌ থেকে আসছে গাড়িটা। আবার পেরিয়ে গেল লখনৌ আগ্রা। এটাকে আমরা এখন পেরিয়ে এসেছিলাম, আবার ওটাকে আমাদের ট্রেনটাকে দাঁড় করিয়ে নিউ দিল্লি ঢোকার আগে ওই ট্রেনকে পাস করতে হচ্ছে। এখন আমরা দিল্লি ঢুকছি। দিল্লি ঢোকার আগে এই সাইডে হচ্ছে মেট্রো প্ল্যাটফর্ম, দেখছেন দিল্লি মেট্রো। আর এটা হচ্ছে আমাদের ট্রেন, মেন ট্রেন লাইন। আর এই সাইডে মেট্রো, আর ওই সাইডে হচ্ছে দেখুন হাইওয়ে, দিল্লি হাইওয়ে। দিল্লি হাইওয়েতে এলে ওই সাইড দিয়ে আপনাকে আসতে হবে। আর এটা হচ্ছে ট্রেন, আর মেট্রো এই সাইড দিয়ে মেট্রো গেছে যেটা ঘিরে আছে। এই এখন যাচ্ছি যমুনার উপর দিয়ে। আপনারা দেখেছেন প্রয়াগরাজে যমুনার উপর দিয়ে গেছি, সেখানে যমুনার নীরবতা আর স্বচ্ছতা দেখেছেন। আর এখানে নীরবতা দেখুন, এখানে যমুনা দেখুন, এখানেও একই রকম নিচ দিয়ে গাড়ি, উপর দিয়ে ট্রেন যাচ্ছে। কিন্তু এখানে যমুনা সেভাবে স্বচ্ছ নয়, এখন জল সেভাবে নেই, পুরো কালো হয়ে গেছে যমুনা। দেখাচ্ছি এই সামনে নিচে জলটা দেখাচ্ছে, ওই জল যতটা পরিষ্কার ততটা পরিষ্কার নয়, এটা পুরো কালো। দিল্লি যে কোথায় বলে দিল্লি, সত্যি দিল্লির যে অবস্থা দূষণের মধ্যে। আর এই যমুনা পেরিয়ে কিন্তু লালকেল্লা আছে। এই যে একজন কি যেন করছে, যমুনা পেরিয়ে লালকেল্লা। জল দেখ এত পরিষ্কার, আর অপরিষ্কার হবে না, খালি গন্ধটা যেমন গন্ধ সেরকম অপরিষ্কার। যমুনার অবস্থা একদম কুলসিত হয়ে গেছে। এটাই দিল্লি, দিল্লির অবস্থাটা দেখুন। যমুনা কি নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, এত গন্ধ যমুনার। যত রাজ্যের নোংরা কিন্তু এই যমুনা এসে পড়ে দিল্লিতে, এটা দিল্লির বিশেষত্ব।
এইবারে যমুনা পেরিয়ে যেখানে আমরা আরেকটা যেটা ট্রেনে যেতে যেতে দেখে নেবো, ওটা হচ্ছে রেড ফোর্ট, তার লাল কেল্লা। এটা দিল্লির বিখ্যাত। এটা কিন্তু 4:30টায় বন্ধ হয়ে যায়। আমাদের ট্রেন এখন 3টে বাজে, আমরা কিন্তু নেমে দেখতে পাবো না। এই স্টেশন থেকেই দেখে নেবো, ট্রেন থেকেই দেখে নেবো। আর আপনারা যারা ট্রেন থেকে দেখতে চান এখান থেকে দেখে নেবেন। দেখি চলুন আমি আপনাকে দেখাচ্ছি। ওই দূরে এটা হচ্ছে লাল কেল্লা। দেখুন লাল কেল্লার গেটটি কিন্তু ওই সাইডে আছে, এই সাইড এটা হচ্ছে পিছন সাইড থেকে। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু লাল কেল্লার এই গেটটি কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন। দেখুন নিচ দিয়ে গাড়ি যাচ্ছে ওদের লাল কেল্লা। এই লাল কেল্লার উপরে এই যে পায়রা বসছে, ওইখানে ময়ূর দেখতে পাওয়া যায়। কিন্তু আজকে এত গরম, ময়ূর নেই, পায়রা আছে। বিশাল বড় বাউন্ডারি রেলফোর্ট। অ্যাকচুয়াল টাইমের থেকে আমরা প্রায় আধা ঘন্টা আগে কিন্তু এসে পৌঁছেছি দিল্লিতে। আর ঢোকার টাইম ছিল 3:25, আমরা এসে পৌঁছেছি 3টে থেকে কিন্তু পৌঁছে গেছি আগে থেকে। এখানে ঢুকতে একটু লেট করালো, নাহলে কিন্তু 3টে পৌঁছে গেছি। অসাম জার্নি ছিল। এই যে আরেকজন দাদা, ও একজন ইউটিউবার ব্লগার, ও শুরু করেছে। সবাই সাপোর্ট করো। আমার চ্যানেলের নাম হচ্ছে বিয়ন্ড দ্য রুলস। চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন অবশ্যই। আর শেষ পর্যন্ত থাকবেন। এই ব্লগটি এইখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে দেখা হচ্ছে জম্মু এক্সপ্রেস থেকে। নমস্কার। এই যে আজ এই ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের এক নতুন ইন্টারেস্টিং নতুন গল্প নিয়ে। আর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দিল্লির কিছু দর্শনীয় স্থান, এবং তার সঙ্গে থাকছে আমাদের জম্মুতে গিয়ে আমাদের ওই বাবা অমরনাথ যাত্রার পুরো দৃশ্য। অবশ্যই আমার চ্যানেলটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে বাবা অমরনাথজির নতুন গল্প নিয়ে।